সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলেই এই মহামারী করোনাকালে সুস্থ এবং সবল রহিয়েছো। আজকের ক্লাসে শিক্ষক হিসেবে আমি আছি মোহাম্মদ রাহেল উদ্দিন, প্রভাষক ইংরেজি, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে তোমাদের সামনে আমি যে ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাস নেব, সেই ক্লাসের টপিক হবে ট্যাগ কোশ্চেন বা যুক্ত প্রশ্ন। চলো আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের আলোচ্য বিষয় ট্যাগ কোশ্চেন। আমরা সবাই জানি, ইতোমধ্যে আমাদের ফেসবুকের কল্যাণে আমরা অনেকটাই জেনে গেছি, ট্যাগ শব্দের অর্থ হলো যুক্ত করা বা সংযুক্ত করা বা লাগানো, আর কোশ্চেন শব্দের অর্থ প্রশ্ন। আমরা এর আগে জানতাম প্রশ্ন দুই ধরনের, একটা ইয়েস নো কোশ্চেন আর একটি হলো WH কোশ্চেন। আজকে আমরা দেখব আরও তৃতীয় ধরনের একটা প্রশ্ন আছে, সেটা হলো ট্যাগ কোশ্চেন। তো আমরা এই পাঠদানের শুরুতেই আমি এই ট্যাগ কোশ্চেনের সংজ্ঞা দিয়ে নেব, যদিও সংজ্ঞাটা পরীক্ষায় আসার মতো না, তবু আমাদের শিখতে হবে। তো আমরা জানি যে কথা বলে যে তাকে বলা হয় বক্তা বা স্পিকার, আর যিনি শোনেন তাকে বলা হয় লিসনার বা শ্রোতা। তো একজন বক্তা তার বক্তব্যের পক্ষে শ্রোতার কাছ থেকে সমর্থন আদায়ের জন্য তার বক্তব্যের শেষে যে সংক্ষিপ্ত প্রশ্ন যুক্ত করে তাকে ট্যাগ কোশ্চেন বলে। যেমন ছেলেটি ভদ্র, এটার সপক্ষে যদি আমরা প্রশ্ন করি, প্রশ্নটা এমন হবে, তাই নয় কি? তো ইংরেজিতেও এরকম প্রশ্ন আছে, সেই প্রশ্নটাকেই বলা হয় ট্যাগ কোশ্চেন। তো ট্যাগ কোশ্চেন এর স্বাভাবিক নিয়ম হবে, স্টেটমেন্ট বা সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক হয়, তাহলে তার ট্যাগ কোশ্চেনটা হবে না বোধক। আর স্টেটমেন্ট বা সেন্টেন্সটি যদি না বোধক বা নেগেটিভ হয়, সেই ক্ষেত্রে তার ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক। তো সুপ্রিয় শিক্ষার্থী, ট্যাগ কোশ্চেন তুমি তোমার পরীক্ষার খাতায় কিভাবে লিখবে? প্রথমে আমি দিয়ে রেখেছি, দেখো, কমন রুলস। তার মানে প্রত্যেকটা ট্যাগ কোশ্চেন লিখতে হলো যে স্বাভাবিক রুলগুলো আমাদের ফলো করতে হবে, সেটা হলো যে সেন্টেন্সটি দেয়া থাকবে সেই সেন্টেন্সটি হুবহু বা অবিকল লিখতে হবে। লেখো, আমি লিখেছি যে প্রদত্ত সেন্টেন্সটি অবিকল বসবে। প্রদত্ত মানে দেয়া, যে সেন্টেন্সটি দেয়া থাকবে সেইটা সেন্টেন্সটা তুমি লিখবা। লেখার পরে দেখো ওই সেন্টেন্সের শেষে একটা কমা দিতে হবে। কমা দিয়ে ট্যাগ কোশ্চেন করার জন্য একটা স্পেস বা জায়গা রাখতে হবে। তো এই জায়গাটা দুইভাবে রাখতে পারি, আমরা ডট ডট ব্যবহার করতে পারি, অথবা এক টানে স্পেস দিয়ে আন্ডারলাইন করতে পারি। এক টানে আন্ডারলাইন করাটাই আমাদের জন্য সহজ। এরপরে দেখবা যে এই ফাঁকা স্থানে আমরা ট্যাগ কোশ্চেন লিখে ফাঁকা স্থানটা পূর্ণ করব। ট্যাগ কোশ্চেন লেখার নিয়ম হলো, প্রদত্ত সেন্টেন্সে যে অক্সিলারি ভার্ব দেয়া থাকবে সেই অক্সিলারি ভার্বটি বসবে। এরপরে আমি বলছি যে অ্যাফার্মেটিভ ট্যাগের জন্য অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য নেগেটিভ ট্যাগ কোশ্চেন হবে। তো নেগেটিভ করার জন্য সেই প্রদত্ত অক্সিলারি ভার্বের সাথে নটকে সংক্ষিপ্ত করলে যা হয়, দ্যাট মিনস কন্ট্রাক্টেড ফর্ম অফ নট, যেটাকে আমরা বলি N''T, সেই N''Tটা যুক্ত করতে হবে। আর যদি সেন্টেন্সটি আগে থেকেই নেগেটিভ থাকে, তাহলে আমরা জানি যে সেন্টেন্সে নেগেটিভ করতে হলে নো বা নট থাকতে হয়। সেই নো বা নটটি উঠে যাবে, উঠে গিয়ে সরাসরি যে সেন্টেন্সটি থাকবে সেই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যে নাউন বা প্রোনাউনটা ব্যবহৃত হয়ে থাকবে, সেই নাউন হোক আর প্রোনাউন হোক, তাকে সর্বদাই প্রোনাউন ফর্মে নিয়ে আসতে হবে। আর প্রোনাউনটা অবশ্যই হবে পার্সোনাল প্রোনাউন। আমরা জানি প্রোনাউন 8 প্রকার, সেই 8 প্রকারের বাকি 7 প্রকার কখনোই ব্যবহৃত হবে না। শুধু প্রথম যে প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, যেমন আই, উই, ইউ, হি, শি, ইট এবং দে, এই প্রোনাউনগুলোই ব্যবহৃত হবে। তবে প্রয়োজনে ইট বা দেয়ার দ্বারাও সেন্টেন্স শুরু হতে পারে, সেই নিয়মটাও আমরা পরে দিয়ে দিব। তো সেই পার্সোনাল প্রোনাউনটি ব্যবহার করতে হবে, অন্য কোনো প্রোনাউনের অস্তিত্ব ট্যাগ কোশ্চেনে ব্যবহার করা যাবে না। অনেক বইতে
তোমরা এনিওয়ান, এনিবডি ইত্যাদি ইত্যাদি দেখে থাকতে পারো অ্যান্সারে, কিন্তু ওই ধরনের অ্যান্সার যদি তুমি কোথাও পেয়ে থাকো সেটা অবশ্যই পরিহারযোগ্য, ওইটা লিখলে তুমি নাম্বার পাবে না। দেখো আমরা উদাহরণ দিয়েছি, দেখো মাহিন ইজ আ ট্যালেন্টেড বয়। দেখো আমরা যেটা বলে থাকি হি ইজ ট্যালেন্ট, না সেন্টেন্সটা আমরা ভুল বলি। ট্যালেন্ট হলো নাউন, সচরাচর বি ভার্ব বা অ্যাম ইজ আর যদি কোনো সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে তার পরপরই একটা অ্যাডজেক্টিভ বসে। তো ট্যালেন্টটা নাউন, সুতরাং বলতে হবে ট্যালেন্টেড বা মেরিটোরিয়াস। তো সেন্টেন্সটা হলো মাহিন ইজ এ ট্যালেন্টেড বয়। তো দেখো আমরা এর ট্যাগ কোশ্চেন কী করব, প্রদত্ত সেন্টেন্সের যে অক্সিলারি ভার্ব আমরা দেখতেছি ইজ, এই ইজটা আমরা এখানে বসিয়েছি। এরপরে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি অ্যাফার্মেটিভ, তাই নটের সংক্ষিপ্ত রূপ নিয়ে এসে লাগাইছি ইজেন্ট। এরপরে মাহিন দেখো একটা নাউন, নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করব। আমরা জানি পার্সোনাল নাউনটি যদি কি হয় ম্যাসকুলিন জেন্ডার হয়ে থাকে তাহলে সিঙ্গুলার নাম্বার হলে তার জন্য হি লিখতে হবে, আর ফেমিনিন জেন্ডার হলে লিখতে হবে শি। এই জন্য আমরা লিখেছি ইজেন্ট হি। তো যদি তুমি কখনোই ইজ লেখে এন অ্যাপোস্ট্রফি টিটা আলাদা করে লেখো তাহলে কখনোই তোমাকে মার্ক দেওয়া হবে না। সুতরাং এটা কন্ট্রাক্টেড ফর্ম। আমি বলছি ট্যাগ কোশ্চেনটাই সংক্ষিপ্ত রূপ। দ্বিতীয় সেন্টেন্সটা আমরা দেখতেছি ইউ শুড নট ওয়েস্ট টাইম। ওয়েস্ট, WASTE, ওয়েস্ট, নট ওয়াস্ট। তো ইউ শুড নট ওয়েস্ট টাইম অক্সিলারি ভার্ব হিসেবে আমরা জানি এখানে মোডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়েছে শুড, শুড লিখেছি। আর সেন্টেন্সটা যেহেতু নট লেখা আছে না বোধক, তাই এর ট্যাগ কোশ্চেনটা অবশ্যই হ্যাঁ বোধক হবে, তাই আর নট এখানে থাকবে না। সাবজেক্টটা ইউ পার্সোনাল আগে থেকেই আছে, সুতরাং সেই ইউটাকে আমরা নিয়ে আসছি। এখন দেখো অবশ্যই তুমি ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্নটা দিতে যদি ভুলে যাও তাহলে কিন্তু তুমি মার্ক পাবে না। মনে রাখতে হবে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্নটা তোমাকে অবশ্যই লিখতে হবে। এখন দেখো আমরা জানি যে সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করার সময় অক্সিলারি ভার্বের সাথে সর্বদাই নটকে সংক্ষিপ্ত রূপে লিখতে হয়। তো কিছু কিছু অক্সিলারি ভার্ব আছে যে অক্সিলারি ভার্বগুলো নটের সাথে সংক্ষিপ্ত হইলে বা কন্ট্রাক্টেড হয়ে গেলে সেই অক্সিলারি ভার্বের রূপের বা গঠনের কিছু পরিবর্তন ঘটে। আমরা জানি যে অনেক মানুষই অনেক কিছুই স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে না। যেমন মুসলমানদের ধরো গরুর গোস্ত খাওয়া কিন্তু হালাল, কিন্তু অনেক মুসলমানকে আমরা দেখি কি গরুর গোস্ত খায় না, তার নানান কারণ হতে পারে, যেমন পেটের সমস্যা হতে পারে, অ্যালার্জিক প্রবলেম হতে পারে। তেমনি এই অক্সিলারি ভার্বও আছে যে অক্সিলারি ভার্ব সচরাচর নটকে নিলে সংক্ষিপ্ত রূপটা আগের মতোই থেকে যায়, কিন্তু এই যে চারটা অক্সিলারি ভার্ব আমরা দেখতেছি স্ক্রিনে, এই চারটা অক্সিলারি ভার্বের সাথে নটকে সংক্ষিপ্ত করলে এদের অ্যালার্জিক প্রবলেম আছে, এদের ফর্মটা চেঞ্জ হয়ে যায়। যেমন আমরা দেখি অ্যামের সাথে নট যুক্ত করলে এটা অ্যামেন্ট হবে না, লিখতে হবে আরেন্ট। তবে তোমরা অনেক বইতে এর বিকল্প একটি ফর্ম তোমরা খুঁজে পাবে, সেটা হলো এইন্ট, AIN', এইন্ট। অনেক বইতে অনেক গ্রামারিয়ানরা বলে থাকেন এইন্ট লেখা যাবে, কিন্তু আমি যতদূর জানি এইন্ট অবশ্যই লেখার জন্য না, ওটা স্পষ্ট করে লেখা আছে নন স্ট্যান্ডার্ড স্পিকিং ইংলিশ, অর্থাৎ এইন্টটা তুমি স্পিকিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবা, রাইটিংয়ের ক্ষেত্রে নয়। এটা আরেন্ট ব্যবহার করতে হবে তোমাকে। দ্বিতীয়টি দেখো ক্যানের সাথে নট যোগ করলে ক্যান্ট বা আমরা কান্টও বলতে পারি। ক্যান্ট হলো আমেরিকান প্রোনাউন্সিয়েশন আর কান্ট হলো ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন। তো ক্যানের সাথে নট যোগ করলে দেখো দুইটা এন থাকার কথা, কিন্তু দুইটা থাকবে না, হবে একটা এন, ক্যান্ট বা কান্ট। উচ্চারণের সময় আমরা ক্যান্ট বা কান্ট দুটাই উচ্চারণ করতে পারবো, শুধু বানানটা এক থাকবে। এরপরে দেখো শ্যালের সাথে নট যুক্ত করলে হবে শ্যান্ট বা শান্ট। উইলের সাথে নট যোগ করলে হবে উন্ট। আরও একটি ভার্ব আছে যেটাকে আমরা মাস্টের সাথে নট যুক্ত করলে রূপের কোনো পরিবর্তন হবে না, MUST, একই থেকে যাবে, মাস্ট মোডাল অক্সিলারি যেটা, কিন্তু তার উচ্চারণটা একটু ভিন্ন হবে। আমরা উচ্চারণ করব মাজন্ট, মাস্ট নট উচ্চারণ হবে না। সেটা আমি লিখি নাই, তোমাকে বলে দিলাম। দেখো আমরা উদাহরণে চলে যাব। দেখো আই অ্যাম রাহেল। তো এখানে যেহেতু সেন্টেন্সটা
হ্যাঁ বোধক, তাই এম এর সাথে নট যোগ হলে কি হয়ে গেছে, আরেনটাই। দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, মাদার উইল বাই মি আ শার্ট, মা আমাকে একটি শার্ট কিনে দেবেন, এর অর্থ। তাহলে দেখো উইলের সাথে নট যোগ করলে হবে উন্ট, আর মাদারের পরিবর্তে আমরা লিখেছি শি। এরপরে দেখো উই শ্যাল রিটার্ন সুন, তাহলে শ্যালের সাথে নট যোগ করলে হয়ে গেছে শ্যান্ট, বা শান্টও আমরা উচ্চারণ করতে পারি, শ্যান্টুই। পরেরটা লেখা আছে দেখো, দ্য বয় ক্যান অ্যাক্ট, তো এই ক্যানটা অক্সিলারি ভার্ব, ক্যানের সাথে নট যোগ করলে শুধু একটা এন থাকবে, অ্যাপোস্ট্রফি টি, ক্যান। আর দ্য বয়ের পরিবর্তে আমরা লিখেছি হি। তো পরবর্তী স্লাইডটা আমরা দেখি। দেখো আমরা স্বাভাবিক যে রুলগুলো এখানে বর্ণনা করা শেষ হয়ে গেছে। দ্বিতীয় ধাপে আমরা যেটা দেখব স্পেসিফিক কিছু রুল, মানে একেবারে সুনির্দিষ্ট নিয়ম। এই সুনির্দিষ্ট নিয়মের মধ্যে আছে কোনটা হ্যাঁ বোধক হবে, কোনটা না বোধক হবে, আর কোন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকলে কি হবে, এবং সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন ব্যবহৃত হলে তার পার্সোনাল প্রোনাউন কেমন হবে। আমরা সেই স্পেসিফিক বা ডেফিনিট রুলগুলো আমরা এখানে শিখব। দেখো আমরা 1 নাম্বার রুল, যেটা নাম্বার দেই নাই, আমরা প্রথমে যে রুলটা লিখেছি এখানে, প্রদত্ত সেন্টেন্সটিতে, মানে যে সেন্টেন্সটি দেয়া থাকবে সেই সেন্টেন্সটিতে যদি তুমি অক্সিলারি ভার্ব না পাও, তাহলে বুঝতে হবে অক্সিলারি ভার্ববিহীন সেন্টেন্স থাকে পৃথিবীতে দুইটা টেন্সে। দুইটা টেন্স, সেন্টেন্স অসংখ্য থাকবে কিন্তু টেন্স মাত্র দুইটি, একটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর একটা হলো পাস্ট ইনডেফিনিট। প্রেজেন্ট বা পাস্ট ইনডেফিনিট যেটাকে আমরা বলি সেটা সিম্পলও বলা হয়ে থাকে, সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্ট। তো প্রেজেন্ট টেন্সে ভার্ব হিসেবে থাকবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা সেই ফর্মের সাথে এস বা ইএস। যদি দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে তাহলে তার জন্য অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করবা ডু বা ডাজ, এবং ভার্বটি যদি পাস্ট টেন্সে বা পাস্ট ফর্মে থাকে সেই ক্ষেত্রে ব্যবহার করব আমরা ডিড। যেমন দেখো লিখছি আমরা বাবুল গেটস আপ আর্লি। তো এখন দেখো গেটস, এস বাই এস আছে ভার্বের সাথে, গেট ভার্বের সাথে এস যুক্ত হয়েছে গেটস। তো এস যেহেতু আছে তাই ডু ভার্বের সাথে আমরা ইএস যুক্ত করে ডাজ করছি। ডাজ বাক্যটা হ্যাঁ বোধক, এই জন্য লিখেছি নট, ডাজন্ট। আর বাবুল একটি ম্যাসকুলিন জেন্ডার এবং সিঙ্গুলার নাম্বার, তাই এর জন্য হয়েছে হি, ডাজন্ট হি। দ্বিতীয় সেন্টেন্স হলো ইউ ওয়েস্টেড মাচ মানি, তুমি অনেক টাকা নষ্ট করেছো। দেখো মাচ শব্দের অর্থটা অনেক বোঝায়, বেশি, কিন্তু এটা আনকাউন্টেবল নাউনকে যখন আমরা বেশিতে প্রকাশ করব তখন মাছ ব্যবহার করা হয়ে থাকে, অগণিত। যদিও আমরা মনে করে থাকি যে টাকা গণনা যোগ্য, কিন্তু ইংলিশ সেকেন্ড পেপারে বা ইংরেজিতে আমরা মানিটাকে আনকাউন্টেবল নাউন হিসেবে ধরে থাকি, সুতরাং এর জন্য মাছ ব্যবহৃত হয়েছে, এবং কম বোঝাইতে লিটল ব্যবহৃত হবে। দেখো ওয়েস্টেড পাস্ট টেন্স, তাই আমরা লিখেছি ডিড, বাক্যটা হ্যাঁ বোধক এই জন্য নট, ডিডন্ট। আর ইউ এর জন্য ইউ লিখেছি ইউ। দেখো ইউ এর এই পার্সোনাল, এটা প্রোনাউন, আর যেহেতু পার্সোনাল প্রোনাউনই ব্যবহার করতে হবে তাই আমরা ইউ ই লিখেছি। দেখো তৃতীয় সেন্টেন্স লেখা আছে আই লাইক কফি মোস্ট, আই লাইক কফি মোস্ট, লাইকটা প্রেজেন্ট ফর্ম তাই ভার্বটা হয়ে গেছে ডু, আর বাক্যটা যেহেতু হ্যাঁ বোধক ছিল তাই আমরা লিখেছি নট, ডন্ট। দেখো প্রেজেন্ট ইনডেফিনিট বা পাস্ট ইনডেফিনিট টেন্সকে আমরা এখানে দেখাইলাম হ্যাঁ বোধকে, আর ট্যাগ কোশ্চেনটা হয়ে গেল না বোধক। আমরা জানি এই দুইটা টেন্সকে না বোধক বা প্রশ্নবোধক করতে হলে ডু, ডাজ এবং ডিড আগে থেকেই থাকে, আর আগে থেকে থাকলে সেটাই ব্যবহার করতে হবে। যেমন ফাদার ডাজ নট গো টু বেড লেট, সেই ক্ষেত্রে দেখো না বোধক আছে ডাজ নট, তাই ডাজ হবে, আর বাক্যটা না বোধক ছিল এই জন্য ডাজ, আর ফাদারের পরিবর্তে হবে হি, ডাজেন্ট, সরি ডাজ হি হবে। তো না বোধক যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব আগে থেকেই থাকে তাই আমরা ওটাকে এক্সাম্পল হিসেবে দেখাইনি। ডিয়ার স্টুডেন্টস, অবশ্যই কিছু কিছু প্রোনাউন্সিয়েশন আমরা ভুল বলে থাকি, যেমন আমরা বলে থাকি এক্সাম্পল, এর উচ্চারণটা অবশ্যই এক্সাম্পল নয়, এর উচ্চারণটা এক্সাম্পল। আমরা দ্বিতীয় যে রুলটা এখানে দেখিয়েছি সেটা হলো সেন্টেন্সটি যদি পার্সোনাল নাউন বা প্রোনাউন ব্যতীত অন্যভাবে শুরু হতে থাকে সেই ক্ষেত্রে সেই সেন্টেন্সটা ইট বা দেয়ার দ্বারা শুরু হবে, ইট বা দেয়ার। আমরা দেয়ারে আগে লিখেছি পরে ইট লিখেছি, একই জিনিস।
এটাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয় বা ইন্ট্রোডাক্টরি ইট বলা হয়ে থাকে। যদি দেয়ার বা ইট দ্বারা শুরু হয় তাহলে প্রোনাউন হিসেবে ইট বা দেয়ারটাই বসবে। যেমন দেখো এখানে আমি লিখেছি দেয়ার ওয়াজ নো ম্যান ইন দ্য রুম, তাহলে এখানে ওয়াজ অক্সিলারি ভার্ব আর নোটা না বোধক, তাই সরাসরি গিয়ে দেয়ার বসছে, ওয়াজ দেয়ার। একটা সেন্টেন্স তোমরা মাঝে মাঝেই পাবা, এই সেন্টেন্সটা হলো দেয়ার ওয়াজ নো কিং ইন চায়না, সেই ক্ষেত্রে ওয়াজ দেয়ার। দেখো দেয়ার কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল দুই ধরনের ভার্বকেই গ্রহণ করে। যদি পরের নাউনটা সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে, পরের নাউন প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হবে। যেমন দেয়ার ওয়ার মেনি স্টুডেন্টস ইন দ্য ফিল্ড, তখন দেয়ার ওয়ার, তাহলে ওয়ারেন্ট দেয়ার হবে। আচ্ছা, ইট ইজ 10 নাও, ইট ইজ 10 নাও অর্থ হলো এখন 10টি বাজে, মানে 10টা বাজে ঘড়িতে। তো ইজ দেয়া আছে আর বাক্যটা হ্যাঁ বোধক, তাই আমরা নট লিখেছি, ইজেন্ট আর ইট থাকার কারণে ইটি লিখেছি। আমরা পরবর্তী নিয়মে যাব। দেখো কোনো সেন্টেন্সে যদি আমরা ইনডেফিনিট প্রোনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহার করে থাকি, ইনডেফিনিট প্রোনাউন কোনগুলো? অনির্দিষ্ট করে বোঝায়, যেমন এনিবডি, সামবডি। এনিবডি মানে যে কেউ, নির্দিষ্ট করে নাই। সামবডি মানেও কেউ একজন। দেখো ইনডেফিনিট প্রোনাউনের মধ্যে আছে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নোবডি, নো ওয়ান বা নান। নো ওয়ানকে সংক্ষেপ করলে হয় নান। এগুলো ইনডেফিনিট প্রোনাউন। এই ইনডেফিনিট প্রোনাউন যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন এরা সিঙ্গুলার নাম্বার, কিন্তু ট্যাগ কোশ্চেনে এদের জন্য প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে দে, আর দেটা প্লুরাল নাম্বার। তাই ভার্ব সিঙ্গুলার হওয়া সত্ত্বেও ট্যাগ কোশ্চেনে অবশ্যই প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে, কারণ প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্বটি বসবে। তো দেখো এখানে উল্লেখযোগ্য ব্যাপার হলো যে নোবডি, নো ওয়ান, নান, এই তিনটা ইনডেফিনিট প্রোনাউন না বোধক, আর বাকিগুলো সব হ্যাঁ বোধক। এই জিনিসটা মাথায় রাখতে হবে তোমাদের। আমরা লিখেছি দেখো 1 নাম্বার সেন্টেন্স, নোবডি বিলিভস আর রোগ। রোগ, রোগ মিন্স খারাপ প্রকৃতির লোক। রোগের সোজা সাপটা বাংলা হলো শয়তান। তো নোবডি বিলিভস আর রোগ, কেউ শয়তানকে পছন্দ করে না বা মন্দ লোককে পছন্দ করে না। দেখো বিলিভস এস বাই এস আছে, আমাদের নিয়ম অনুসারে ডাজ হওয়ার কথা, কিন্তু এখানে আমরা ডাজ ব্যবহার করিনি, ডু ব্যবহার করেছি। কারণ আগেই লেখা আছে দেখো অক্সিলারি ভার্ব, এভি মিন্স অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বটা প্লুরাল হবে। কারণ দেখো এখানে সাবজেক্ট হিসেবে নোবডির পরিবর্তে আমরা লিখেছি দে। এই ক্ষেত্রে তোমরা একটা জিনিস করতে পারো, সেটা হলো সেন্টেন্সে এই প্রোনাউনটা তোমরা আগে লিখে নিবা, অক্সিলারি ভার্ব লেখার জায়গা রেখে প্রোনাউনটা আগে লিখে নিবা, তাহলে তোমাদের জন্য মানে সহজ এবং সুবিধা হবে। যেমন খেয়াল করবা দের সাথে কখনোই সিঙ্গুলার ভার্ব বসে না, তাই ডু হবে। আর বাক্যটা যেহেতু নোবডি ছিল সাবজেক্ট, তাই সেন্টেন্সটাকে আমরা কি করব, ট্যাগ কোশ্চেনে নিয়ে আসার সময় অবশ্যই অ্যাফার্মেটিভ হবে, তাহলে ডু দে। দ্বিতীয় সেন্টেন্স দেখো সাম ওয়ান ইজ কামিং, তাহলে সাম ওয়ানের জন্য আমরা লিখবো অবশ্যই দে, আর দের সাথে ইজ বসবে না, আর বসবে, এই জন্য আর। আর বাক্যটা হ্যাঁ বোধক, তাই নট যুক্ত হয়েছে, আরেন্ট। তৃতীয় সেন্টেন্স দেখো এভরিবডি হ্যাজ কোয়ালিটিজ, মানে প্রত্যেকেরই কোনো না কোনো গুণ রহিয়াছে। আচ্ছা দেখো গুণ কিন্তু দুই রকম, একটা সৎ গুণ আর একটা বদ গুণ। যাই হোক ওইদিকে আমরা যাব না। কোয়ালিটিজ, এভরিবডি হ্যাজ, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ছিল হ্যাজ, কিন্তু এভরিবডির পরিবর্তে যেহেতু আমরা দে ব্যবহার করব, তাই দের সাথে কখনোই হ্যাজ বসবে না, হ্যাভ বসবে। হ্যাভ বাক্যটা হ্যাঁ বোধক, নট হ্যাভেন্ট দে। এখন একটা জিনিস খেয়াল করো, হ্যাজটাই এখানে মূল ভার্ব। তো মনে রাখবা কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্বই মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, সেই অক্সিলারি ভার্বটা তখন আর অক্সিলারি ভার্ব থাকে না, সেটাই প্রিন্সিপাল বা মেইন ভার্ব, আর তখন সেটার নাম হয়ে যায় লিঙ্কিং ভার্ব। অর্থাৎ অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ, এই অক্সিলারি ভার্বগুলো যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন ওরা টেন্স আমরা প্রেজেন্ট বা পাস্টেও ধরতে পারি। হ্যাজটা যেহেতু প্রেজেন্ট ফর্ম, তাই আমরা ধরে নিতে পারি এটা প্রেজেন্ট ইনডেফিনিট। সেই ক্ষেত্রে আমরা এই হ্যাভেন্টের পরিবর্তে আমরা কিন্তু ডন্ট লিখতে পারি, ডন্ট দে লেখা যাবে। পরেরটা দেখো এনিওয়ান ওয়াজ অ্যালাউড, আমি সেন্টেন্সটা সংক্ষিপ্ত করিয়াছি, যেমন এনিওয়ান ওয়াজ অ্যালাউড ইন দ্য ফাংশন, ইন দ্য মিটিং, এটসেট্রা হতে পারে।
তো এনিওয়ানের পরিবর্তে আমরা লিখেছি দে, আর দের সাথে ওয়াজ হয় না, দে প্লুরাল নাম্বার, তাই কি হবে ওয়ার হবে। আর এনিওয়ান হ্যাঁ বোধক, তাহলে আমরা লিখেছি ওয়ারেন্ট দে। অবশ্যই আমি আবার তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই যে কোনো সেন্টেন্সে যখন সাবজেক্ট হিসেবে ইনডেফিনিট প্রোনাউনগুলো থাকবে, এভরিবডি বা নো বডি, অর্থাৎ বডি বা ওয়ান যুক্ত যে প্রোনাউনগুলো সেগুলোকে ইনডেফিনিট প্রোনাউন বলে। আর এদের জন্য ট্যাগ কোশ্চেনে লিখতে হয় দে, আর দে প্লুরাল হওয়ার কারণে সিঙ্গুলার ভার্ব থাকা সত্ত্বেও ভার্বটাকে প্লুরালে লিখতে হয়। এটা অবশ্যই মনে রাখবা তোমরা। পরেরটা দেখো, আমরা ইনডেফিনিট প্রোনাউনের মধ্যে দেখো বস্তুকে বোঝায় যেগুলো থিং যুক্ত, যেমন এভরিথিং, নাথিং, সামথিং, এনিথিং। এই থিং থাকলে সেটা বস্তুকে বোঝায়, আর বস্তুর পরিবর্তে ইট ব্যবহৃত হবে অবশ্যই। আমরা উদাহরণ লিখব, নাথিং ইজ সার্টেন, কোনোটাই নিশ্চিত নয়, তার মানে সব কিছুর মধ্যে অনিশ্চয়তা আছে। তাহলে দেখো ইট আর ইটের সাথে কি বসছে, ইজ বসবে। ইট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার হতে কোনো সমস্যা নাই। নাথিং না বোধক, তাই ইজ ইট। দ্বিতীয় সেন্টেন্স দেখো, সামথিং মে হ্যাপেন, তাহলে মেইন্ট ইট, মেটা অক্সিলারি ভার্ব, মেয়ের সাথে তুমি নট যুক্ত করতে কখনোই দ্বিধাবোধ করবা না, মেইন্ট। মাস্টের সাথে নট যোগ করতে দ্বিধা করবা না, মাজন্ট। মাইটের সাথে নট যোগ করতে দ্বিধা করা যাবে না। অনেকেই ভাবে যে মাইটের সাথে নট যোগ করলে কেমন যেন লাগে, কেমন লাগলো সেটা দেখার বিষয় না, এটা নিয়ম, তুমি নিয়ম ফলো করবা। যেমন ইউ মাইট ফেইল ইফ ইউ ডু নট স্টাডি ওয়েল, ইউ মাইট ফেইল, তাহলে মাইটেন্ট হবে। আমরা পরবর্তীতে একদিন ট্যাগ কোশ্চেনের অন্যান্য যেমন কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আচ্ছা, পরের যে নিয়মটি আছে দেখো, নিয়মটিতে লেখা আছে কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি দেখো বেবি, ইনফ্যান্ট, চাইল্ড বা কোনো বস্তু বা প্রাণীর নাম এবং কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে কোনো দোষ বা গুণের নাম বোঝায়, যেমন অনেস্টি, ম্যাজেস্টি, পলিসি, কাইন্ডনেস, এডুকেশন, পোলাইটনেস ইত্যাদি, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে লেখাগুলো আছে, এই অ্যাবস্ট্রাক্ট নাউন বেবি, ইনফ্যান্ট বা চাইল্ড বা কোনো বস্তু বা প্রাণীর নাম কোনো সাবজেক্ট হিসেবে থাকলে তাহলে তাদের পরিবর্তে সর্বদা ইট লিখতে হবে। দেখো বেবি বা চাইল্ড বলতে শিশুকে বোঝায়, এখন শিশু কি ছেলে না মেয়ে উল্লেখ নাই। আর ইনফ্যান্ট বলতে একেবারে নবজাতক যারা 6 মাস বয়সের কম যারা যে শিশুগুলো, তাদেরকে ইনফ্যান্ট বলা হয়ে থাকে। তো শিশুকে আমরা ছেলে না মেয়ে এটা কিন্তু সহজেই বুঝতে পারি না, তাই ইংরেজি গ্রামারে এদের পরিবর্তে প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করতে হয়। যেমন আমরা লিখেছি দ্য চাইল্ড হ্যাজ লস্ট আইসাইট, EYESIGHT, আইসাইট অর্থ হলো দৃষ্টি শক্তি, দেখার ক্ষমতা। তো এখানে হ্যাজ লিখেছি, বাক্যটা হা বোধক ছিল তাই না বোধক করবো আমরা, হ্যাজেন্ট। আর দ্য চাইল্ডের পরিবর্তে লিখবো ইট। এখানে একটা জিনিস খেয়াল করবা, হ্যাজটা কিন্তু এখানে মেইন ভার্ব নয়, সুতরাং তুমি ডাজ লিখতে পারবা না, অবশ্যই হ্যাজটাই লিখতে হবে, কারণ মূল ভার্বটা হলো এখানে লস্ট। তো হ্যাজেন্ট ইট। দ্বিতীয় সেন্টেন্স যেটা লিখেছি আমি সেটা হলো অনেস্টি, অনেস্টি আর্নস আ লট, মানে তুমি যদি সৎ হয়ে থাকো তাহলে তুমি অনেক কিছু পাবে, মানে হলো সততা অনেক কিছু অর্জন করতে পারে। তাহলে আর্নস, এস বাই এস আছে তাই ডাজ, বাক্যটা হ্যাঁ বোধক, নট, ডাজেন্ট। আর অনেস্টির পরিবর্তে ইট। দেখো এরপরে তৃতীয় সেন্টেন্স লিখেছি দ্য পেন রাইটস ওয়েল, এটা বস্তু, দ্য পেনের পরিবর্তে ইট রাইটস, এস বাই এস, তার মানে ডাজ, বাক্যটা হ্যাঁ বোধক ছিল, নট। অবশ্যই মনে রাখবা যে নাউনগুলোর শেষে STY, ICY, TH, TION, SION, NESS, HOOD, দ্যাট মিনস হুড, এই সাফিক্সগুলো থাকবে, তখন অবশ্যই সেই নাউনটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন কাইন্ডনেস, নেস থাকবে, চাইল্ডহুড, ফ্যাশন, নিউট্রিশন, TION, এগুলো থাকলে অবশ্যই সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, আর তার পরিবর্তে তোমরা কি লিখবা, ইট লিখবা। এখন আমরা তৃতীয় স্লাইডে যাই। দেখো কোনো সেন্টেন্সে যদি দেখো যে হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, RARELY, রেয়ারলি, স্কেয়ারসলি, স্কেয়ারসলি নট স্কার্সলি, উচ্চারণটা হবে স্কেয়ারসলি, সেলডম, ফিউ অথবা লিটল থাকে,
তাহলে সেই সেন্টেন্সটি নেগেটিভ অর্থ প্রকাশ করে। সেই সেন্টেন্সটি দেখতে অ্যাফার্মেটিভ হলেও অর্থ হবে নেগেটিভ, তাই ট্যাগ কোশ্চেন করতে হবে অ্যাফার্মেটিভ। আমি লিখে রাখছি যেভাবে, আর বললাম কিন্তু আরও বিস্তারিত, যে এই উপরিউক্ত ওয়ার্ডগুলো থাকলে সেন্টেন্সটা নেগেটিভ অর্থ প্রকাশ করে, তাই ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। যেমন ইট স্কেয়ারসলি রেইনস ইন উইন্টার, শীতকালে বৃষ্টি হয় না বললেই চলে, তাই রেইনস আছে তাহলে ডাজ, আর না বোধক এর চিহ্ন আমরা দেখতেছি স্কেয়ারসলি, তাই আর না বোধক এখানে করব না, সরাসরি সাবজেক্ট ইট, ডাজ ইট। পরেরটা দেখো, আই হ্যাভ লিটল মানি, দেখো হ্যাভ, তাহলে আমরা হ্যাভ লিখেছি, লিটল থাকার কারণে আর নট লিখব না, হ্যাভ সাবজেক্টটা আই। এখানে যদি তুমি লেখো যে হ্যাভের পরিবর্তে আমি ডু ব্যবহার করব, ইটস ওকে, তুমি ডুও ব্যবহার করতে পারো, কারণ এখানে হ্যাভটাই মূল ভার্ব, প্রেজেন্ট টেন্স বোঝাইছে, তাই এখানে আমরা ডু আইও লিখতে পারি। তবে একটা জিনিস খেয়াল করো, শুধু লিটল বা শুধু ফিউ থাকলে সেন্টেন্সটা কেবলমাত্র নেগেটিভ হবে, তাই ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ করতে হবে। এবং খেয়াল করবা যে এই লিটল বা ফিউয়ের পূর্বে যদি এ যুক্ত থাকে, এ ফিউ এ লিটল, সেই ক্ষেত্রে অবশ্যই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, তাই ট্যাগ কোশ্চেনটাই কিন্তু নেগেটিভ হবে। আমরা যে তবে লিখে একটা বিকল্প উদাহরণ দিয়ে দিয়েছি, দেয়ার ইজ এ লিটল ওয়াটার, আমরা এ কে আ উচ্চারণ করব, দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য জার, তাহলে যেহেতু এটা সামনে ব্যবহৃত হয়েছে তাই ট্যাগ কোশ্চেনটা আমরা নেগেটিভ করব, ইজেন্ট দেয়ার। মনে রাখবা লিটল বা ফিউয়ের তিনটা ফর্ম আছে, শুধু ফিউ বা লিটল, আবার এ ফিউ এ লিটল, আবার থাকবে দি ফিউ দি লিটল। শুধু ফিউ আর লিটলের ক্ষেত্রে নাবোধক করা যাবে না, আর এ ফিউ এ লিটল দি ফিউ দি লিটল থাকলে অবশ্যই ট্যাগ কোশ্চেন নাবোধক করতে হবে। পরবর্তী নিয়ম দেখো, সকল থার্ড পারসন প্লুরাল নাম্বারের প্রোনাউন হিসেবে দে বসবে, অর্থাৎ কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার থাকে তাহলে অবশ্যই তার জন্য আমরা দে লিখব। যেমন উদাহরণ দিয়েছি, বার্ডস ফ্লাই অ্যাট লার্জ, অ্যাট লার্জ মিন্স স্বাধীনভাবে, পাখিরা মুক্তভাবে বা স্বাধীনভাবে উড়াউড়ি করে। তাহলে দেখো ফ্লাই প্রেজেন্ট টেন্স, এই জন্য আমরা ডু লিখেছি, বাক্যটা হ্যাঁ বোধক নট, ডন্ট, আর বার্ডস প্লুরাল নাম্বার, থার্ড পারসন প্লুরাল, তাই দে লিখব, এই জন্য দে লিখছি। দ্বিতীয় সেন্টেন্স দেখো, মাইস আর লিটল নাইস, মাইস হলো মাউসের প্লুরাল ফর্ম, MOUSE, মাউস সিঙ্গুলার, আর তার প্লুরাল ফর্ম হবে মাইস, MICE। এখানে আছে আর, তাই আর লিটল থাকার কারণে আমরা এর আগেই দেখেছি যে সেন্টেন্সটা নাবোধক হবে, তাই ট্যাগ কোশ্চেন হ্যাঁ বোধক, এই জন্য আর মাইস প্লুরাল, এর জন্য লিখেছি আমরা দে। যেমন দিস বুকস উইল নট ডু ফর আওয়ার কোর্স, আমাদের কোর্সের জন্য এই বইগুলো চলবে না। দিস বুকস, BOOKS প্লুরাল নাম্বার, তাই অবশ্যই দে হবে, উইল নট ডু তাহলে উইল দে। স্টুডেন্টস আর গ্যাদারিং, তাহলে আরেন্ট দে, স্টুডেন্টস প্লুরাল নাম্বার। এগুলা অতিরিক্ত উদাহরণ আমি মুখে বলে দিলাম। আজকের জন্য সর্বশেষ যে নিয়মটা আমরা এখানে যুক্ত করেছি সেটি হলো, কোনো অ্যাডজেক্টিভের পূর্বে যদি দি ব্যবহার করে থাকো তুমি, তাহলে সেটা যদি সাবজেক্ট হয় অবশ্যই তার পরিবর্তে আমরা দে লিখব। যেমন আমরা উদাহরণ দিয়েছি, দ্য পুর আর বর্ন টু সাফার, পুর মিন্স যারা গরিব, এই যে পুর একটা অ্যাডজেক্টিভ ফর্ম, এর আগে দি লিখেছি, ওই গরিব যারা সকলকেই বোঝাইছে, এটা তখন অ্যাডজেক্টিভ নয়, এটা তখন কালেকটিভ নাউন হয়ে গেছে, তাই এদের জন্য দে লিখেছি, এই জন্য আর এর সাথে নট, আরেন্ট দে। দ্বিতীয় সেন্টেন্স লিখেছি দেখো, দ্য ভার্চুয়াস লিড আ হ্যাপি লাইফ, ভার্চুয়াস মিন্স যাদের গুণ আছে, সৎ গুণ, ভালো ব্যক্তি যারা, তাদের কথা বলা হয়েছে। তাহলে এই যে ভার্চুয়াস, তার আগে দি লিখেছি আমরা, এই জন্য এর পরিবর্তে আমরা লিখেছি হলো দে, আর বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, লিডের পরিবর্তে আমরা এখানে অক্সিলারি ভার্ব ব্যবহার করব ডু, বাক্যটা হ্যাঁ বোধক নট, ডন্ট দে। যেমন লেখা আছে, দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, দ্য ব্রেভ মানে যারা সাহসী, ডিজার্ভ প্রেজেন্ট ফর্ম, দ্য ফেয়ার মানে যারা সাহসী তারাই সুন্দরকে উপভোগ করতে পারে, তাহলে ডন্ট দে হবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই ট্যাগ কোশ্চেনের জন্য আরও একটি ক্লাস লাগবে, পরবর্তী ক্লাসের জন্য তোমরা প্রিপারেশন নিবা। আজকের জন্য এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।